দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। আপনাদের সঙ্গে আছি আমি নীলুফা জাহান তিথি। আজকের ৭১ সংযোগে আমরা কথা বলতে চাই একটা লম্বা সময় ধরেই কিন্তু দেশ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। এবং স্কুলগুলোতে আমরা দেখলাম যে ঈদের ছুটি পরবর্তী সময় ১ সপ্তাহ ছুটি সেটি বাড়ানো হলো, এরপর স্কুলগুলো আবার খুললো, কিন্তু গতকাল রাতে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার একটি সিদ্ধান্ত এলো। এরপর আজকে আমরা দেখলাম যে সব প্রাথমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবং এরই প্রেক্ষিতে দেশের সব প্রাইমারি স্কুল আগামী ৩ দিন বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রাজশাহী ও খুলনা বিভাগের ১৮ জেলাসহ মোট ২৭ জেলায় মাধ্যমিক পর্যায়ে একদিন বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জেনে নেব সহকর্মী মিল্টন আনোয়ারের কাছ থেকে। ঈদ ও নববর্ষের ছুটির পর প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ১ সপ্তাহ ছুটি শেষে সোমবার খুলেছিল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এরই মধ্যে আরও এক দফা হিট অ্যালার্ট শুরুর একদিন পর বন্ধ করা হয় মাধ্যমিক স্কুল, কিন্তু খোলা রাখা হয়েছিল প্রাথমিকের ক্লাস। স্কুল খোলার পর রোববার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অসুস্থ হওয়া ও হিট স্ট্রোকে ১৮ জনের মৃত্যুর ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সোমবার হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকিতে বলে আদালতকে জানান তিনি। আদালত বিষয়টি আমলে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের স্বপ্রণোদিত আদেশ দেন। এই গরমে কয়েকজন টিচারও নাকি মারা গেছেন এবং কতগুলো স্টুডেন্ট অসুস্থ হয়েছেন। দৃষ্টি আকর্ষণ করার পরে কোর্ট দেখলেন যে আসলে এটা তো বেশ গরম সময় যাচ্ছে, এই সময় যদি বাচ্চারা অসুস্থ হয়, আরও যদি কোনো শিক্ষক মারা যায়, সেই বিবেচনা করে কোর্ট মনে করলেন যে স্কুল কিছুদিন বন্ধ থাকা দরকার। তারই প্রেক্ষাপটে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে, এবং যদি কোনো স্কুলে আবার এসির ব্যবস্থা থাকে তারা স্কুলে ক্লাস নিতে পারবেন। আবেদনকারী আইনজীবী বলছেন, সোমবারই আদালতের আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা এগুলা বন্ধ থাকবে। কোর্ট বলছে অ্যাডভান্সে অর্ডার কমপ্লিট করবে। অলরেডি মনে হয় অর্ডার টাইপ হয়ে গেছে। কোর্ট স্বাক্ষর করলে এটা মেইলে বা স্পেশাল মেসেঞ্জারে এটা হয়তো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে। আদালতের এই আদেশের পরই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অধীনস্থ লার্নিং সেন্টার আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে এবং পরীক্ষা চলমান সেগুলো খোলা রাখতে বাধা নেই। মিল্টন আনোয়ার, ৭১। এই পর্যায়ে অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন ফরিদ আহমদ, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের, আছেন গওহার নঈম ওয়ারা, লেখক ও গবেষক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। ফরিদ আহমদ, শুরুর প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। প্রচণ্ড গরম, শিশু শিক্ষার্থী যারা রয়েছে সব বয়সী মানুষই আসলে অসুস্থ হচ্ছে, এবং শিক্ষার্থীদের আমরা দেখেছি ক্লাস করতে গিয়েও অনেক শিক্ষার্থী আসলে অসুস্থ বোধ করছেন। এমন একটি পর্যায়ে হাইকোর্টের সিদ্ধান্তের পর কেন আপনাদের সিদ্ধান্ত নিতে হলো? আপনারা কেন আগে স্কুল ছুটির সিদ্ধান্ত নিতে পারলেন না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আমরা কিন্তু এই যে তীব্র তাপদাহে আমাদের ছোট ছোট শিক্ষার্থী বাচ্চাদের যে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে আমরা কিন্তু অত্যন্ত সংবেদনশীলতার সাথে এই বিষয়গুলো আমরা দেখছি। আপনি দেখেছেন যে আমরা ইতিপূর্বে আমরা স্কুল, আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের উপ আনুষ্ঠানিক লার্নিং সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্ট স্কুল আমরা একটা নির্দিষ্ট সময় বন্ধ রেখেছি। আমরা কিন্তু দুটো বিষয় কি বিবেচনায় রাখি, একটা হলো আপনার শিশুদের স্বাস্থ্য ঝুঁকি, আরটি হলো আমাদের বছরে কিন্তু ৭৬ দিন সরকারি ছুটি আছে স্কুলগুলোতে, ফলে আমাদের শিক্ষণ ঘাটতিটা যেন ব্যাহত না হয়। ফলে আপনি দেখেন যে আমরা কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে প্রতিদিন বিষয়গুলো মূল্যায়ন করছি, এবং আমরা অলরেডি আপনি দেখেন 2 দিন আগে আমরা কিন্তু হাইকোর্টের আদেশের কি দিবে সেটার জন্য কিন্তু আমরা বসে থাকে না সরকার। আমরা কিন্তু এবং এই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আমরা 2 শিফটের স্কুলও আমরা সবগুলোকে আমরা মর্নিং করে দিয়েছি, অর্থাৎ ৮টা থেকে ৯টা ৪৫ এবং 11:30। পাশাপাশি একেবারে যারা ছোট বাচ্চা
প্রাক প্রাথমিক এই কার্যক্রম কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। এবং আজকে যেটি আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হাইকোর্টের আদেশের বিষয়টি আমরা বিকালে জানতে পারি, আমরা কিন্তু এখনো হাইকোর্টের কোনো আদেশ আমরা পাইনি। কিন্তু আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে হাইকোর্টের আদেশ পাওয়ার আগেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা সকাল থেকে কন্টিনিউ যোগাযোগ রাখছি, এবং তারা যেটা আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর বলেছে যে 2 তারিখ পর্যন্ত যে বর্তমান যে হিট অ্যালার্ট বা তাপদাহ এটা চলবে, 2-3 তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেই কারণে আমরা মর্নিং স্কুল করার পরেও এবং প্রাক প্রাথমিক বন্ধ করার পরেও এই 3 দিনের জন্য আমরা কোনো ঝুঁকি না নিয়ে আমরা কিন্তু অলরেডি হাইকোর্টের আদেশ পাওয়ার আগেই আমরা 2 তারিখ পর্যন্ত বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আদেশ জি জি জারি জি করে দিয়েছি। সেটি বুঝতে পেরেছি, স্পষ্ট করেছেন আপনি। কিন্তু এই যে তাপপ্রবাহ সেটি একটা লম্বা সময় ধরে চলছে এবং আবহাওয়া অফিস তো গত সপ্তাহেও তারা বলেছে যে এই সপ্তাহেও সেটি থাকবে এবং মে মাসের 2 তারিখের আগে বা প্রথম সপ্তাহের আগে বৃষ্টির সম্ভাবনা নেই তেমনটিও তারা জানিয়েছে। সেক্ষেত্রে এই যে রোববার থেকে স্কুলগুলো শুরু হলো এবং আজকে গতকাল যখন মাধ্যমিক স্কুল সেটি একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হলো, সেই জায়গাটাতে আজকে তাপমাত্রা অনেক বাড়বে তেমন পূর্বাভাসও কিন্তু ছিল। তাহলে এই সিদ্ধান্তটা কি আরো আগে হতে পারতো না? আমরা কিন্তু সিদ্ধান্তটি আগিয়ে নিয়েছি। আপনি দেখেন আমাদের কিন্তু একটি বাৎসরিক আমরা যেটাকে বলি ইমার্জেন্সি ইন এডুকেশন, অর্থাৎ শুধু তাপ নয়, শৈত্যপ্রবাহ, তাপ, ঘূর্ণিঝড়, এইগুলোতে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম কিভাবে চালিয়ে নিব আমাদের কিন্তু একটা পরিকল্পনা আছে। আপনি দেখেন যে আমাদের এরকম ইমার্জেন্সি দুর্যোগ হলে, প্রাকৃতিক দুর্যোগ হলে, শৈত্যপ্রবাহ হলে, আবহাওয়া গরম হলে আমাদের কিন্তু প্রধান শিক্ষককে 3 দিন তারা স্থানীয়ভাবে ছুটি দিতে পারে। এটি কিন্তু আমাদের অলরেডি অনুমোদন করা আছে। 3 দিন পর্যন্ত প্রধান শিক্ষকের ক্ষমতা আছে। আর এছাড়াও আমরা দেখেন যে আমার যেহেতু শিক্ষণ ঘাটতি, বছরে আমাদের ৭৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে, ফলে আমাদের যে লার্নিং যে আমাদের কারিকুলাম আছে এটাও কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। আমরা দুইটাকে সমন্বয় করে আমরা যেন বাচ্চাদের কোনো কষ্ট না হয়, যেই জন্য কিন্তু আমরা সকল ক্লাসগুলো সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত করে দিয়েছি। এরপরেও প্রাক প্রাথমিক আমরা টোটালি বন্ধ রেখেছি। ইন এডিশন আমরা কিন্তু হিট অ্যালার্ট বিবেচনা করে আমরা এর আগেও স্কুল বন্ধ রেখেছি। আমরা 2 দিন আমরা অবজার্ভ করেছি। আমাদের আজকে ধারণা ছিল যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা আজকে কথা বলবো, কথা বলে যদি এই হিট অ্যালার্টটা আর কন্টিনিউ না করে এবং এইভাবে চলে, আমরা তাহলে আগামী 2-3 দিন এইভাবে চালাবো। জি, কিন্তু আজকে এবং যখন আপনি জানেন যে আবহাওয়া মে অধিদপ্তরের মাস সাথে আমরা জুন মাসেও তাপপ্রবাহ বইবে, তাপমাত্রা থাকবে, বৃষ্টি হলেও তাপমাত্রা অনেক বেশি থাকবে এমন পূর্বাভাস এরই মধ্যে আবহাওয়া অফিস কিন্তু দিয়ে রেখেছে। আমরা একটু বিস্তারিত জানবো, যেহেতু আপনি শিক্ষণ ঘাটতির কথাটি বলছিলেন। এই যে আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনারা কি ভাবছেন, নিশ্চয়ই এটি নিয়ে কথা হবে। তবে গভর্নর নঈম ওয়ারা আপনার কাছ থেকে এ প্রসঙ্গে মন্তব্য নেব। এই যে স্কুল খোলা, মাধ্যমিক বন্ধ রাখছি, প্রাথমিক খোলা রাখছি, আবার একদিন পরে সিদ্ধান্তে এরকম পরিবর্তন, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় মন্ত্রী সাহেব ইতিমধ্যে খুব খোলাসা করে বিষয়টা জি, বলেছেন। সচিব। এখন ধরেন আমাদের না সচিবের আগে মন্ত্রী ও গতকালই জি জি, বলেছেন, হ্যাঁ এবং এইটাই হচ্ছে আসল কথা। আমাদের ঢাকার তাপমাত্রা দিয়ে সারা দেশকে বিবেচনা করাটা খুবই বোকামি একটা কাজ। এবং প্রত্যেক জেলার, এমনকি ঢাকা শহরে তিন বা 4টা ধরনের তাপমাত্রা আপনি অনুভব করবেন। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে থাকলে এক ধরনের তাপ পাবেন, সংসদ ভবনের পিছনে গেলে আরেক ধরনের তাপ পাবেন। তো এখন আমার ঢাকার তাপমাত্রা বেড়ে গেছে বলে পঞ্চগড়ের স্কুল বন্ধ করে দিব, থানসির স্কুল বন্ধ করে দিব, এটা কোনো মতে ঠিক না। স্থানীয়ভাবে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। সেটা শিক্ষা মন্ত্রণালয় অলরেডি তাদের নীতিমালার মধ্যে আছে যে 3 দিন পর্যন্ত পারবে। শিক্ষা অফিসারের সাথে বসে আরো বাড়াতে পারে। একটা ডিস্ট্রিক্টে বড় ধরনের দুর্যোগ হতে পারে সারা দেশে কিছু না হলেও, তখন কি স্কুল ওখানে এইভাবে চলবে? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের ছেদ পড়া যাবে না, কন্টিনিউ করতে হবে এটাকে। কারণ এডুকেশন ইন ইমার্জেন্সির আমার একটা প্ল্যান থাকতে হবে যে আমার যদি বন্যা হয় তাহলে আমি কিভাবে স্কুল নেব, কিভাবে আমি পড়াশোনা চালিয়ে যাব। বন্যা, খরা, শৈত্যপ্রবাহ এগুলো আমাদের একটা নৈমিত্তিক ব্যাপার। এটা হবে, এটা আমরা জানি, এবং কোন মাসে হবে এটাও মোটামুটি জানি। কতদিন হবে এটা নিয়ে হয়তো তর্ক হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমরা জানি এবং সেইভাবে আমাদের পরিকল্পনাগুলোকে সাজানো উচিত এবং সেটাই হওয়া উচিত। সারা দেশে একসাথে স্কুল বন্ধ করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। এবং এটা প্রথমে হয়েছিল, পরে তারা সংশোধন করেছে, কিন্তু এর মধ্যে আবার হাইকোর্ট ঢুকে গেছে। এবং কিছু কিছু জিনিস আমার মনে হয় এইটা মন্ত্রণালয়, শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রশাসক এদের উপর ছেড়ে দেওয়া ভালো। তারা স্থানীয় পরিস্থিতি জানেন এবং সেইভাবে তারা ব্যবস্থা নেবেন। জি কিন্তু আপনি দেখেন আমাদের চাইতে বেশি গরমের জায়গা হচ্ছে ঝাড়খণ্ড।
তারা কিন্তু স্কুল বন্ধ রাখেনি, তারা শুধু শিফটটা চেঞ্জ করেছে, সংক্ষিপ্ত করে দিয়েছে। সেখানে 45 ডিগ্রি অনেক আগেই করে গিয়ে অতিক্রম করেছে। আমাদের এডুকেশনটাকে একটু গুরুত্ব দিতে হবে যেন শিখন পিরিয়ডটা কোনো মতেই ঘাটতি না হয়। আমরা যে করোনার সময় যে ঘাটতি ছিল সে ঘাটতি আমরা এখনো পূরণ করতে পারি নাই। এখনো আমাদের ধরেন শর্ট কোর্সে পরীক্ষা নিতে হচ্ছে। কেন? আমরা তো সামনে তো আমাদের দেখেছি যে আমরা কি স্কুল বন্ধ করে দিলে কি পরিস্থিতি হতে পারে। আমাদের যতটা সম্ভব স্কুল কম বন্ধ রেখে পড়াশোনাটা চালিয়ে যাওয়ার একটা অবশ্যই সেটি ব্যবস্থা চালিয়ে বের যেতে করতে হবে এবং জি। আমরা জানি যে করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বিশেষ করে যারা একেবারেই শিক্ষা জীবন শুরু করেছেন তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারপরও আমরা যখন আবহাওয়া অফিস থেকে পূর্বাভাস পাই আমরা আবহাওয়ার, এবং এইটিকে এ ধরনের তাপমাত্রা, এবং আপনিও যে খুব ভালো করে জানেন নগরে তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে, এটির সাথে তো আসলে আমরা অভ্যস্ত নই। সেক্ষেত্রে আপনি সমন্বয়হীনতার কোনো কি দেখছেন না, যে সমন্বয়ের অভাব কি দেখছেন না? কথা হচ্ছে নগরের তাপমাত্রা, গ্রামের তাপমাত্রা, পঞ্চগড়ের তাপমাত্রা, ঝাঁসির তাপমাত্রা, ফরিদপুরের তাপমাত্রা এক নয়। সিদ্ধান্তটা স্থানীয়ভাবে হওয়া উচিত। সিদ্ধান্তটা সারা দেশের জন্য একভাবে হওয়া উচিত না, ভুলটা সেখানে। আমরা সবকিছু সেন্ট্রালাইজ করে ফেলেছি। এবং আরেকটা দেখেন বৈষম্যমূলক ঘটনাগুলো কেমন ঘটছে। আমি বলছি যার এসি আছে সে যেতে পারবে, সে এসি গাড়িতে করে যাবে, সে এসি গাড়ি থেকে এসির মধ্যে ঢুকবে, সে পড়াশোনাটা চালিয়ে যাবে। কিন্তু গরিবের ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যাবে না, তাদের পড়াশোনা ছেদ করতে হবে। এটা কি ধরনের কথা? এবং করোনার সময় সব স্কুল কিন্তু বন্ধ করতে পারি নাই আমরা। না। এবং অনেক ছেলে মেয়ে আমাদের মাধ্যমিক স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে অন্য ধরনের স্কুলে তারা চলে গেছিল, তারা আর ফেরত আসে নাই। এই কথাটাই বাস্তবতাটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের দেখতে হবে এখন এই রিটেন করাটা একটা বেশি কঠিন হয়ে যাচ্ছে। বাবা মা যখন দেখেছে অন্য স্কুলগুলোতে পড়াশোনা হচ্ছে তারা ওখানে পাঠিয়ে দিয়েছে। সেটা আমরা কেউ খোলাসা করে আলাপ করছি না। এটা একটা বড় ব্যত্যয় ঘটেছিল আমাদের করোনার সময়। সেই কারণে স্কুল বন্ধ থাকা খোলা থাকা এই বিষয়টি স্থানীয়ভাবে হওয়া উচিত, জেলা পর্যায়ে হওয়া উচিত, এমনকি উপজেলা পর্যায়েও হতে পারে। একই জেলার ভিতরে 2 রকমের উপজেলা থাকতে পারে, যেমন সুনামগঞ্জে আছে। সেখানে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। আজকে আমরা কথা বলছি যে তীব্র গরমের কারণে আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে, এবং সেখানে সিদ্ধান্ত আমরা দেখছি মাধ্যমিকের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা দেখছি প্রাথমিক ক্ষেত্রে সিদ্ধান্ত আসছে, এবং তীব্র গরমের কারণে খোলার একদিন পরেই শিক্ষার্থী শূন্য দেখা গেছে রাজধানীর বেশিরভাগ স্কুল। অনেকের দাবি গেল রাতে মাধ্যমিক বন্ধ করে প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে আর গরমের কারণে অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাননি। এদিকে প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবকরা। সহকর্মী রহিম রুমনের প্রতিবেদন দেখে নেব। মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণীকক্ষে স্বাভাবিক সময়ে ক্লাস করেন অন্তত ৭০ জন শিক্ষার্থী। তবে এদের মধ্যে আজ উপস্থিত ছিলেন মাত্র ১১ জন। সোমবার স্কুলে আসা শিক্ষার্থীরা বলছেন গরমের তীব্রতায় ক্লাস করে আনন্দ পাচ্ছেন না তারা। অনেক গরম, বাইরে যাওয়া যায় না। এই গরম স্কুলে আসতে ইচ্ছা করে না, ক্লাস করতে ইচ্ছা করে না গরমে। সকালবেলা একটু রোদ থাকে না তো একটু ঠান্ডা থাকে, আর রাতে তো আরো ঠান্ডা, বাতাস আছে রাতে। এটা স্কুল, এটা কোনো না খেলার জিনিস না, এটা স্কুল। শিক্ষার্থীরা বলছেন স্কুল বন্ধের কথা জেনে আর তীব্র গরমের কারণে তাদের অনেক সহপাঠী ক্লাসে আসেনি। ওরা তো জানে না স্কুল খুলছে কি না। গরমের জন্য ওরা আসতে পারে না, আর অতিরিক্ত গরমের জন্য ওরা ক্লাসও করতে পারবে না। ওরা তো বড়, ওরা তো গরম সহ্যও করতে পারে, কিন্তু আমরা তো ছোট, আমরা তো অত বেশি গরম সহ্য করতে পারি না। এদিকে মাধ্যমিক বন্ধ করে প্রাথমিক স্কুল খোলা রাখায় ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক। তারা বলছেন গরমে মাধ্যমিকের চেয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি থাকলেও মন্ত্রণালয় তা আমলে নেয়নি। এত গরমের মধ্যে যদি স্কুলটা না থাকতো ভালো হইতো, বা একটু সময় আরো সকাল যদি 7:30 থেকে 9টা পর্যন্ত হইতো তবু ভালো ছিল। বাচ্চারা তাই গরমে আসবারই চায় না, তারপরে মনে করেন ক্লাস করতে, পরীক্ষা দিতে আসার দরকারে বাচ্চারা তো অসুস্থ হয়ে যায়, কারণ আমরা গার্জেনরা সবসময় তো আর রিক্সা দিয়ে আমরা এখানটা আসতে পারি না, হাইটে আসতে হয়। তবে শিক্ষকদের দাবি মর্নিং শিফটে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস চলায় তারা তেমন ঝুঁকি মনে করছেন না। রাতে অতিরিক্ত কারেন্ট যাচ্ছে, আমার বাসাও কারেন্ট যায়, ওদের বাসায় অতিরিক্ত কারেন্ট যাওয়ার কারণে ওরা নাকি রাতে ঘুমাতে পারতেছে। টাইমটা তো মর্নিং করা হয়েছে, যার কারণে সমস্যা হওয়ার কথা না। ক্লাস পুরোপুরি অফ থাকুক, এটা আসলে বাচ্চাদের জন্য, যেটা শিক্ষার্থীদের জন্য সুখকর নয়, শিক্ষকদের জন্য সুখকর নয়। তীব্র গরমের কারণে রবিবার মাধ্যমিক বন্ধ রেখে ঢাকা সহ 5 জেলায় প্রাথমিক স্কুল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। তবে রাজধানীতে কিছু মাধ্যমিক স্কুল খোলা ছিল। রহিম রুমন, 71, ঢাকা।
আবারও আলোচকদের কাছে ফিরতে চাই। এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন মোহাম্মদ জিয়াউল হক, পরিচালক বায়ুমান ব্যবস্থাপনা পরিবেশ অধিদপ্তরের। আর আগে থেকেই আমাদের সাথে যুক্ত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ এবং লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা। মোহাম্মদ জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। ফরিদ আহমদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা ছোট ছোট শিক্ষার্থীদের কথা শুনলাম, অভিভাবকদের কথা শুনলাম, শিক্ষকদের কথাও শুনলাম, এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলবে, মানে তাপমাত্রা আসলে এরকম বেশিই থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত তো স্কুল বন্ধ দিলেন আপনারা। সামনের দিনগুলো চিন্তা করে আসলে কি পরিকল্পনা করছেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আসলে যে একটা নিউজ যখন আসলে মাস মিডিয়াতে প্রকাশ করা হয়, আসলে পূর্ণাঙ্গ তথ্যটা দিলে আসলে জনগণের জন্য মানে বুঝতে সুবিধা হয়। যেমন এই যে নিউজটাতে দেখানো হলো যে মাধ্যমিকের স্কুল বন্ধ, প্রাথমিকের স্কুল খোলা, কিন্তু আমরা যে প্রাক প্রাথমিক বন্ধ করেছি এবং ওই বিকাল 3:30টা যে আমরা 9:45 পর্যন্ত এবং 11:30 পর্যন্ত নিয়ে আসছি, এটা কিন্তু কোনো চ্যানেলে দেখাচ্ছেন না। তাহলে মানুষ কিন্তু আংশিক তথ্য পাচ্ছে, পূর্ণাঙ্গ তথ্যটা পাচ্ছে না কম্পেয়ার করার জন্য। তার মানে আমি যে প্রাক প্রাথমিক বন্ধ করে দিয়েছি এটা কিন্তু বললেন না। আবার যে আমরা যে 11:30 পর্যন্ত মর্নিং করেছি এটা কিন্তু বললেন না, আমার শিক্ষক বললেন। যেই জন্য আমরা অনুরোধ করবো আসলে পূর্ণাঙ্গ তথ্যটা যদি প্রচার পায়। আর আপনি জানেন সরকার এই ক্ষুদে শিক্ষার্থীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। আমরা শিশু স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। পাশাপাশি আমাদের স্কুল একাডেমিক কার্যক্রমটাও কিন্তু চালিয়ে নিতে হবে। আমার যেই কারণে আপনি দেখেন আমরা কিন্তু 3 দিন পর্যন্ত একাডেমিক কার্যক্রম যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বন্ধ রাখার অথরিটি কিন্তু আমাদের যে ইমার্জেন্সি এডুকেশন প্ল্যান আছে আমরা উপজেলা পর্যায়ে এটা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি, তারা তাৎক্ষণিকভাবে 3 দিন বন্ধ রাখতে পারে। আরেকটি হলো যে সিলেটে যে তাপমাত্রা, চুয়াডাঙ্গার তাপমাত্রা একরকম না, সুতরাং চুয়াডাঙ্গার ব্যাপারে স্থানীয়ভাবে তারা সিদ্ধান্ত নিতে পারে। পাশাপাশি আমরা যেটা করেছি, আমরা মর্নিং করেছি, প্রাক প্রাথমিক বন্ধ করেছি এবং প্রতিদিন আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা যোগাযোগ রাখছি। আজকেও সকাল থেকে শিক্ষামন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ করে 12টার সময় যখন আমরা কনফার্ম হলাম যে এই তাপ প্রবাহটা আরো 2 দিন কন্টিনিউ করবে, আমরা কিন্তু সিদ্ধান্ত অলরেডি নিয়েছি যে যেহেতু কন্টিনিউ করবে আমার এই 2 দিন বা 3 দিন আমরা স্পেয়ার করব, আমরা আগামী 2 তারিখ পর্যন্ত বন্ধ রাখবো। তারপর হয়তো বা হাইকোর্ট আদেশ দিয়েছে, বাট এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন এবং এটা সরকারের সিদ্ধান্তের বিষয়, অ্যাকচুয়ালি মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তের বিষয় নয়। সুতরাং আমরা জনস্বার্থে, বাচ্চাদের সাথে, শিক্ষার্থীদের সাথে যে সিদ্ধান্তটি নেওয়া দরকার সকলের সাথে সমন্বয় করে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা নিচ্ছি, সেটি আপনারা নিচ্ছেন। কিন্তু আমি যেটি বলছি যে আমাদের এখন ধরেন প্রতি বছরই তো তাপমাত্রা বাড়ছে, এবং এই বছর যেটি বলা হচ্ছে যে 76 বছরের মধ্যে এত লম্বা সময় ধরে তাপপ্রবাহ এর আগে হয়নি এবং রেকর্ড তাপমাত্রা আমরা দেখছি। সেই জায়গাটিকে ঘিরে যেহেতু শিখন ঘাটতি কোনোভাবেই সেটি কেউই চাচ্ছেন না, সেই জায়গাতেই আপনারা কি ভাবছেন? সামনে যেহেতু গ্রীষ্মকাল আরও থাকবে, এরকম তাপমাত্রা থাকবে, সেটি আবহাওয়া অফিসও বলছে। আপনারা এই বিষয় নিয়ে এখন থেকেই কোনো ধরনের পরিকল্পনা করছেন কিনা? না, অবশ্যই আমাদের আপনাকে যেটা বললাম, খুব সম্প্রতি আমরা ইমার্জেন্সি এডুকেশন ইন ইমার্জেন্সি একটি প্ল্যান আমরা করেছি এবং এটা আমরা অনুমোদন করেছি। সেখানে আমরা বলেছি, শুধু সাপোজ এখানে একটা এক্সাম্পল দেই, যেমন কক্সবাজারে ঘূর্ণিঝড় হলে আমাদের একটা বাচ্চাদের, আমাদের অনেকগুলো প্রাইমারি স্কুল বন্ধ করে একটা সাইক্লোন সেন্টারে নিয়ে আসতে হলো, এবং এই বাচ্চারা, শিক্ষার্থীরা, গার্ডিয়ানরা তারা এখানে 20 দিন 21 দিন এখানে অবস্থান করেছে। আমরা কিন্তু এই 21 দিন তাদের শিখন ঘাটতি পূরণের জন্য ওই সেন্টার আমরা যেটা ব্লেন্ডেড এডুকেশন ইন্ট্রোডিউস করেছি, ওই আমাদের যে সাইক্লোন সেন্টার আছে এখানেও যেন আমরা 21 দিন ওই জেলার জন্য তার কার্যক্রমটা চালিয়ে নিতে পারি। আমরা কিন্তু হেডমাস্টারকে ট্রেনিং দিয়েছি, শিক্ষকদেরকে ট্রেনিং দিয়েছি, শিক্ষা অফিসারদেরকে ট্রেনিং দিয়েছি, আমরা কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড। সুতরাং আমরা এখন কিন্তু স্থানিকভাবে সিদ্ধান্ত নিব। এই যে ঢালাওভাবে সমন্বয়হীনতা বলার কোনো সুযোগ নাই, এটা আমি বলবো যে আরো অধিকতর সমন্বয় করে আমরা কাজ করছি। আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলছি, ডিজাস্টার দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সাথে কথা বলছি, আমাদের প্ল্যান আছে যেই জন্য আমাদের যদি কোথাও ডিজাস্টার হয় এবং সত্য প্রবাহ হয় অথবা তাপমাত্রা বেড়ে যায়, আমরা স্থানিকভাবে সিদ্ধান্ত নিব এবং কিছু কিছু পাওয়ার অলরেডি আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। সুতরাং সামনের দিনগুলোতে আমরা তো জানি না, জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার কারণে আমাদের আরো খারাপ অবস্থা হইতে পারে। আমরা আসলে গিয়ে দাঁড়াবো সেটি তো আমরা এক ধরনের পূর্বাভাস পাচ্ছি, কিন্তু সেটি তো বুঝতে পারছি না, প্রতি বছরই আমরা সেটি বুঝছি। গওহার নঈম ওয়ারা, আপনার কাছে যেটি আসতে চাই সেটি হচ্ছে
আমরা এই যে যেটি আপনিও বলছিলেন যে এক এক অঞ্চলের তাপমাত্রা তো এক এক রকম থাকছে, আবার যখন আমরা নগরে আসছি সেখানে একরকম তাপমাত্রা দেখছি, এখান থেকে বের হয়ে গেলে আবার তাপমাত্রা কিছুটা হলেও কমে আসছে এবং এই শিক্ষণ ঘাটতির বিষয়টিও উঠে এসেছে। আমাদের যদি স্কুলগুলোও দেখেন, বিদ্যালয়গুলো এমন অনেক ভবনের মধ্যে গড়ে উঠেছে, সেখানে ঠিকমতো আলো বাতাস ঢোকার ব্যবস্থাও নেই এবং তাপমাত্রার যে পরিবর্তন সামনের দিনে আরও আসবে সেটি আপনি অনেক ভালো করেই জানেন। আমরা যদি ভারসাম্য বজায় রাখতে চাই সব দিকে, তাহলে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? ধন্যবাদ। আমার মনে হয় স্কুলের ব্যাপারে যেটা বললেন, হয়তো প্রাইভেট স্কুল কিছু হয়েছে যেগুলোর ভিতরে আলো বাতাসের ব্যবস্থা নাই, কিন্তু আপনি যদি আমাদের গ্রাম অঞ্চলে প্রাইমারি স্কুলগুলো দেখেন, আমরা যে অবস্থায় আমাদের শৈশবে যে প্রাইমারি স্কুল দেখেছি তার থেকে এখন অনেক 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 ভালো। অনেক মানুষের বাড়ি ঘরের চাইতে স্কুলের পরিবেশ অনেক ভালো। স্কুলে যথেষ্ট আলো বাতাস আছে, স্কুলে যথেষ্ট খাবার পানির ব্যবস্থা আছে এবং স্কুলগুলো তারা এনজয় করে, ভালো মতন এনজয় করে। সেটা কিন্তু অনেক দূরে এগিয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে। প্রাইমারি স্কুল এবং অনেকগুলো মাধ্যমিক স্কুলের অবস্থা খুবই ভালো আমি বলবো। আমার তো মনে হচ্ছিল যে এখন তাদের বাড়িতে বা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো বন্ধ করার জন্য বরঞ্চ স্কুলেই বেশি সময় কাটানোর একটা ব্যবস্থা করা উচিত। যে গরম পড়লে এখানে কিছু ঠান্ডার ব্যবস্থা করা, এখানে তাদের ওইভাবে ব্যবস্থা করা যাতে তারা স্কুলে আসতে। আজকে যেমন আপনি দেখালেন আপনাদের সাংবাদিক গিয়ে স্কুলের কথা বলছে, অনেকগুলো চ্যানেলই দেখাচ্ছিল, অনেক জায়গায় ছেলেমেয়েরা বলছে যে আমরা বাড়িতে খুব বোরিং ফিল করছিলাম, স্কুলটা খুলে ভালোই হয়েছে, আমরা আইসক্রিম খেতে পারবো, খেলাধুলা করতে পারবো, পড়াশোনা করতে পারবো। আর এই যে একটা মা বললেন যে আসে না, ছাত্রছাত্রী কম আসছে, আপনি যদি বাস্তব অবস্থা দেখেন, আমাদের যখন আমাদের এ লেভেল ও লেভেলের ছাত্রছাত্রীরা যে কাজটা করে, তারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, গিয়ে প্রাইভেট পড়ে, কোচিং এ যায়। আমাদের হাই স্কুলের অবস্থাও তাই হয়েছে। 8 বা 9 এ ওঠার পর থেকে অনেকে কোচিং এ বেশি সময় দেয়, স্কুলে আসতেই চায় না তারা। স্কুলে গিয়ে তাদের কোনো লাভ হবে না, তারা তাই বলে, তাই মনে করে। সেটা অন্য বিষয়। এখন এই বন্ধের মধ্যে কারোর পড়াশোনা বন্ধ নাই, কিন্তু আমাদের সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে যেন পড়াশোনায় কোনো রকমের ছেদ না পড়ে। জি, এবং একেবারে সেটা আমি আমাদের দুঃখিত খুবই আপনাকে প্ল্যানিং একটু এর মধ্যে থামাচ্ছি, নিয়ে যেহেতু আসতে আপনি জানেন যে গতকালও দুজন শিক্ষকের কিন্তু মৃত্যু হয়েছে এই হিট স্ট্রোকে, এবং গরমের কারণেই আমরা অভিভাবকরা শিশুদের নিয়ে আসেন বা শিক্ষার্থীদের নিয়ে আসেন স্কুলে। অনেক স্কুলে আমরা দেখি অভিভাবকরা আসলে রাস্তার পাশে অপেক্ষা করেন, তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও আছে। এবং আমরা যেহেতু একটা আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে যাচ্ছি এবং আমরা যদি একটু অনেক বছরের নিয়েই পরিকল্পনা করি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? এই যে আমি আবার বলছেন যে আমরা ঢাকার চশমা দিয়ে সারা দেশকে দেখছি। না, একেবারেই ঢাকায় দেখতে নিয়ে চাই যাওয়ার না। অসুবিধা, ঢাকায় বাইরে অপেক্ষা করতে হয়, কিন্তু আপনি এই ঢাকার বাইরে তো প্রচুর ছাত্রছাত্রী আছে, তাদের তো এটা করতে হয় না, তাদের তো এই অবস্থা নাই। এবং এটা স্থানীয়ভাবে সিদ্ধান্তটা নিতে হবে যে তারা কিভাবে এটা এটা করবে। অবশ্যই প্ল্যানিংটা করতে হবে এবং ঢাকা শহরের জন্য যে প্ল্যানিংটা হবে জি সেটা জি, যেন আমরা সকলের কাছে জানিয়ে সার্বিকভাবে দিই। আলোচনায় আসতে চাই। এবং এই যে লোডশেডিং এর কথা আপনি জানেন, ধরেন আপনি বলছেন খোলামেলা স্কুল, প্রাথমিক স্কুলের কথা, কিন্তু আমরা জানি সেখানে লোডশেডিং হচ্ছে গ্রামে কিছুক্ষণ পর পর, যে কারণে হয়তোবা শিক্ষার্থীদের গরমে কষ্ট হচ্ছে। এবং গতকাল যে দুইজন শিক্ষকের মৃত্যু হয়েছে গরমের কারণে, তারা কিন্তু ঢাকার নন, তারা কিন্তু ঢাকার বাইরে, একজন যশোর আর একজনও ওই কাছাকাছি এলাকায় একজনের মৃত্যু হয়েছে। তো এই কারণে বলছি, সার্বিকভাবে যদি আমরা আরো 10-15 বছর বা 20 বছরের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? না, এই যে আবার বললেন যে মৃত্যু হয়েছে, আমরা তো আসলে জানি না মৃত্যুটা হিট স্ট্রোকে হয়েছে না তার আগে কোনো অশারীরিক অসুবিধা ছিল। আমাদের 18 কোটি দেশে প্রতিদিনই কোনো না কোনো শিক্ষক মারা যাচ্ছেন, প্রতিদিন কোনো না কোনো সাধারণ মানুষ মারা যাচ্ছে, এবং সবগুলোকে আমরা একই খামের মধ্যে ফেলতে গেলে কিন্তু আমাদের সমস্যাটা আরো জটিল হয়ে যাবে। কেউ যদি অসুস্থ বোধ করে, শিক্ষা মন্ত্রণালয় তো এত বড় ইয়ে হয়নি যে তাকে জোর করে নিয়ে আসবে। অসুস্থতা বোধ করলে উনি আসবেন না, যিনি সুস্থতা বোধ করছেন তিনিই আসবেন। এবং এই যে মানুষ মারা যাচ্ছে, শিশুদের কষ্ট হচ্ছে, এগুলোকে আমাদের আসলে খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে, এটা কতদূর কি কারণে হচ্ছে। এবং ছুটির ব্যবস্থা আছে, যিনি অসুস্থ হবেন তিনি আসবেন না, কিন্তু একটা আমরা ধরে নিচ্ছি যে এরপরে আরো তাপমাত্রা বাড়বে। আমাদের এটার উল্টা দিকের কথাটা হতে পারে, আমরা এমন কিছু ব্যবস্থাপনা নেব যাতে তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকবে। ঢাকার তাপমাত্রা 45 ডিগ্রির উপরে উঠেছিল 60-61 সালে, এটা তার যদি আমাদের ডায়েরিতে পাবেন, তখন কিন্তু চাপ কলেও পানি উঠতো।
এখন তো আপনার টিউবওয়েলে পানি উঠে না। তার মানে আমরা জি, আমরা এই বিষয়ে ঢাকাকে আরো অসহনীয় করে একেবারে শেষ অংশে এবং নিশ্চয়ই সময় পেলে কথা বলবো। মোহাম্মদ জিয়াউল হক, আপনার কাছে আসতে চাই। চতুর্থবারের মতো আমরা দেখলাম হিট অ্যালার্ট 72 ঘন্টার জন্য জারি করা হয়েছে। এই যে মানে আমরা দেখছি পরিবর্তিত একটা পরিস্থিতি, তার মধ্যে এই হিট অ্যালার্টের অর্থ আসলে কি দাঁড়ায়, এবং আমরা ঢাকা সিটি কর্পোরেশন, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনকে দেখছি বিভিন্ন জায়গায় পানি ছিটানোর ব্যবস্থা করছে, ছাতা দিচ্ছে, এই ধরনের ব্যবস্থা করছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়গুলো নিয়ে কি ভাবছে, এবং এই অবস্থাকে আপনারা দুর্যোগ হিসেবে কি দেখছেন? ধন্যবাদ। আসলে এই বিষয়টা সার্বিকভাবে দেখতে হবে এবং আমাদের যে কারণগুলো কি সেটা মোটামুটি আমরা এখন জানতে পারছি এবং আমরাও বিষয়টা জানি যে সার্বিকভাবে যে জলবায়ু পরিবর্তনের যে একটা বিষয়, গ্লোবাল ওয়ার্মিং, আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যার দরুন আমাদের আজকে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থা তৈরি হচ্ছে। যেখানে এত গরম পড়ার কথা না গরম পড়ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি হচ্ছে না, আবার কোনো জায়গায় অতিবৃষ্টি হচ্ছে। তো এই বিষয়গুলো একটা আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা ইম্প্যাক্ট এবং সেখানে আমাদের যারা কার্বন নিঃসরণ করছেন সবাইকে নিয়ে এটা ভাবতে হবে যে কার্বন নিঃসরণ যত বাড়বে গ্লোবাল ওয়ার্মিং তত হবে এবং আমাদের যে এই ধরনের যে এক্সট্রিম ইভেন্ট, যেগুলি প্রচন্ড বৃষ্টি হওয়া, ঘূর্ণিঝড় হওয়া অথবা প্রচন্ড তাপদাহ তৈরি হওয়া, সেগুলো হতেই থাকবে। আরেকটা বিষয় যেটা আলোচনায় আসছে পুরোপুরি, যে আমাদের নগরায়ন এবং নগর পরিকল্পনার মধ্যে ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে চারপাশে কাঁচ দিয়ে ঘেরা, না সেটি তো অবশ্যই, সেটি আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে সবকিছু, কিন্তু এখন যে হিট অ্যালার্ট জারি করা হচ্ছে, সেই হিট অ্যালার্টের মধ্যে যে সতর্কতাগুলোর কথা বলা হচ্ছে, সেইটা কোন পরিস্থিতিতে জারি করা হচ্ছে, সে সময় আসলে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত, এবং পরিবেশ অধিদপ্তর এই যে আবহাওয়ার অবস্থা সেটিকে কিভাবে দেখছে? আমরা যেটা শুরু করেছি গত 2 মাস যাবত, সেটা হলো হেলথ অ্যালার্ট। যদি বায়ু দূষণ বেশি হয়ে যায় তখন আমরা আমাদের ওয়েবসাইটে দিচ্ছি যে আজকে বায়ু দূষণ AQI আমাদের বেশি 300-র উপরে চলে গেছে, আপনারা মাস্ক পরে বেরোবেন এবং আপনারা ঘরে বাইরে কম থাকবেন, শিশুরা যেন বাইরে না যায়। তো ওটারই ধারাবাহিকতা এখন হিট অ্যালার্ট জারি করা হচ্ছে, আমাদের সরকার দিচ্ছেন, বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থাগুলো দিচ্ছেন এবং আমি মনে করছি যেটা দেওয়া প্রয়োজন, কারণ আমরা যাদের প্রয়োজন নেই তারা বাইরে বেরোবেন না। জি, এবং আজকে বলা হচ্ছে শিশুদের বা বয়স্কদের একদম প্রয়োজন ছাড়া যেন বাইরে বের না করা হয়, দুপুরবেলা শ্রমজীবী মানুষরা যেন বিশ্রাম নেন। তো এই মেসেজটা যাওয়া দরকার এবং এই মেসেজটা পাবলিকলি যেন অ্যাভেলেবল হয় আর যেন সবাই জানতে পারেন, এই ব্যবস্থা করা দরকার এবং যেটা আগামী বৃষ্টি না হওয়া পর্যন্ত এটা বজায় রাখতে হবে, এই অ্যালার্টটা বজায় রাখতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগগুলো চালু রাখতে হবে। আমরা আশা করছি যে আগামী 4-5 দিনের মধ্যে বৃষ্টি হবে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলছেন। তো বৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের এই গরমটা আর কমবে না। তো এই ব্যবস্থাটা চালু রাখতে হবে এবং যেভাবে সম্ভব, যেটা বলা হচ্ছে যে পানি ছিটানো, সামনে একটু স্প্রে করা, এটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে বিভিন্ন জায়গায় স্প্রে করতে হবে। যে স্প্রে গুলো চালু ছিল রাস্তার মাঝখানে, এই স্প্রে গুলো আবার চালু করতে হবে। ওয়াটার স্প্রিং, জি, বিশেষজ্ঞরা নানান ধরনের পরামর্শ দিচ্ছেন, কিন্তু আমরা আসলে একটা লম্বা সময় ধরে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করব সেই অনুযায়ী পরিবেশ অধিদপ্তর কি ভাবছে, হিট ইন্ডেক্স নিয়ে অনেকে কথা বলে থাকেন, বায়ুর মানের পাশাপাশি উষ্ণতা এবং বাতাসের আর্দ্রতার বিষয়টি নিয়েও এসেছে বিভিন্ন সময়। কথা বলছি আমরা আবহাওয়া যে পরিস্থিতি, সেখানে স্কুল খুলে রাখা, আবহাওয়ার এই অবস্থায় করণীয় কি, সব বিষয় নিয়ে আবার অতিথিদের কাছে ফিরে যাচ্ছি। গওহার নঈম ওয়ারা, আমরা যেটি শুনে থাকি সবসময় বলা হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের একটা বিরূপ প্রভাব পড়ছে, সেটি তো রয়েছেই, কিন্তু আমরা এবছর যে তাপমাত্রা অনুভব করছি সেটির সাথে জলবায়ু পরিবর্তন কতটা, নাকি হচ্ছে অত্যাধিক মাত্রায় গাছ কেটে ফেলা, সেটার প্রভাব কতটা, এবং এখানটায় আপনি পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের দায় কতটা দেখেন? দায় তো আসলে আমাদের পরিবেশ অধিদপ্তরের দায় অতি সামান্য। দায় হচ্ছে যারা ঢাকা শহরে বসবাস করছি বা অন্যান্য জায়গায় বসবাস করছি তাদের দায়িত্ব। আমরা এমন দায়িত্বহীন ভাবে আমাদের শহরটাকে বা আমাদের গ্রামটাকে সাজাচ্ছি, যেটা আসলে তো আমরা কেউ শহরটাকে ওন করি না, বলতে গেলে দেশটাকেও কেউ ওন করি না। আমরা কেউই এই দেশে থাকবো না বলে ঠিক করেছি এবং যখন সুযোগ আসবে আমরা সবাই বিদেশে চলে যাব, এটাই আমাদের সার্বিকভাবে ধারণা। ঢাকা শহরে যে পরিস্থিতি তৈরি করেছেন, এটা জিয়াউল হক সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আমাদের এই কাঁচের ঘর আর যে বাড়ি ঘর যেভাবে বানাচ্ছি আমরা, দুটো বাড়ির ভিতরে কোনো ফাঁক না রেখে যেভাবে ঘর উঠাচ্ছি, তাতে করে আমাদের
ভোগবাদিতার কারণে এই শহরটা আরো বেশি অসহনীয় হয়ে যাচ্ছে। ঢাকা শহরের সূর্যের তাপমাত্রা সব জায়গায় সমান হওয়ার কথা, কিন্তু আমাদের এক এক জায়গায় এক এক রকম আমরা ফিল করছি, অনুভব করছি এক এক রকম। তো সেটা তো বোঝাই যায় যে আমাদের আবার যখন গাছ লাগাচ্ছি তখন আমরা ভুল গাছ লাগাচ্ছি, আমরা একাশিয়া লাগাচ্ছি, আমরা ইউক্যালিপটাস লাগাচ্ছি, এইসব নানান বিদেশি গাছ যেগুলো আমাদের আবহাওয়ার পরিবেশকে আরো খারাপ করছে। আমাদের যে উনি বললেন মাস্ক পরে চলার, এবং এই বায়ু দূষণ কম থাকলে আমাদের মাস্ক পরে চলতে হবে। যখন আমাদের একাশিয়া ফ্লাওয়ারিং হচ্ছে তখন যেভাবে রেণু ছড়িয়ে আমাদের শ্বাসকষ্ট তৈরি করছে। আপনারা জানেন জাহাঙ্গীরনগরে জন্ম নেওয়া 73% শিশুরই শ্বাসকষ্ট আছে, কারণ ওখানে কাঁঠাল গাছ কেটে আমরা একাশিয়া গাছ লাগিয়েছিলাম। এখন অনেক টাকা অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার পরে তারা এটা চেঞ্জ করছে, এখন অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলেও আমাদের এই কাজটা করতে হবে, আমাদের জলাধারগুলো ঠিক করতে হবে, পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরে এক ফোঁটা পানি মাটির নিচে যাচ্ছে না, এটাও তো একটা বড় কারণ যে আমরা যখন এই তাপদাহের সময় যশোরে গেলাম তখন একজন কৃষক বলছে যে আপনারা তো উপরের গরমে এত হাঁসফাঁস করছেন, মাটির নিচে তো আরো খারাপ অবস্থা, সেখানে সবই শুকিয়ে গিয়েছে কারণ জি। পানি যায় না নিচে। জি, এই বিশেষজ্ঞরা পরিস্থিতিটা আমরাই বারবারই তৈরি। এই কথাগুলো বলছেন। এগুলো যদি আমরা এখনই নীতি নির্ধারণী পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে আমরা সচেতন না হই, তাহলে কিন্তু সামনে আরো ভয়াবহ পরিস্থিতি। সময় অল্প। মোহাম্মদ জিয়াউল হক, আপনার কাছে আসতে চাই। তাপমাত্রা তো সামনে আরো বাড়বে, পরিস্থিতি খারাপ হবে। পরিবেশ অধিদপ্তর কি ভাবছে? মন্ত্রণালয় বা সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে আপনাদের আলোচনা হচ্ছে কিনা? গভর্নর নাঈম ভাই সঠিকভাবে বলেছেন যে আমাদের অপরিকল্পিত কাজ আমাদের কর্মকাণ্ডের একটা ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে সমন্বিতভাবে কাজ করতে হবে। এটা অনেকেই বলছেন, আমরাও বলছি যে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের একটা বড় দায়িত্ব হলো সবার সাথে সমন্বয় করে পরিবেশটা যেন ভালো থাকে, যেন বাসযোগ্য থাকে সেই ব্যবস্থাটা করা। সেই চেষ্টা করা হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী যিনি গত জানুয়ারিতে উনি যে শপথ নিয়েছেন, উনি আসার পর থেকে যেটা উনি করছেন সবার সাথে কথা বলছেন। উনি আমাদের সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছেন মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছেন, সচিব সাহেবদের সাথে কথা বলছেন, এবং উনি প্রায় 4টা আন্তঃমন্ত্রণালয় সভা করেছেন যেখানে সার্বিকভাবে সবাইকে নিয়ে কথা বলছেন। যে এককভাবে পরিবেশ মন্ত্রণালয় কিন্তু এটা কিন্তু আমাদের নগর পরিকল্পনা যারা আছেন, আমাদের গৃহায়ণ কর্তৃপক্ষ, আমাদের যারা সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ এবং অন্যান্য যারা আছেন, যারা যানবাহনের সাথে জড়িত আছেন, সেখান থেকেও আমাদের দূষণ হয়। সবাইকে নিয়েই, এবং আপনি যে গাছপালা বিষয়টা আসছে, আমরা বন বিভাগ থেকে আমরা পরামর্শ দিচ্ছি যে কি ধরনের গাছ লাগাতে হবে, রাস্তার পাশে কি রকম লাগাতে হবে, বাড়িতে আঙ্গিনায় কি ধরনের গাছ লাগাতে হবে, সেটাও আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন ফরেস্ট ডিপার্টমেন্টকে সবাইকে চিঠি দিয়ে এই গাছের তালিকাটা দিয়ে দেওয়ার জন্য যে কোন ধরনের গাছ লাগালে ভালো হবে। এবং আমরা সড়ক আমাদের কর্তৃপক্ষকেও আমরা বলেছি যে আমাদের যারা আরবরিকালচার যারা আছেন, যারা রাস্তার পাশে গাছ লাগান, তাদেরকেও বলা হয়েছে যে কি ধরনের গাছ লাগাতে হবে। এবং আমরা চাচ্ছি অনেক যে বছর ধরেই আমরা এই ধরনের কথা শুনছি, কিন্তু আমরা যখন বাস্তবে পরিস্থিতি দেখি তখন সেটি আসলে আমাদের উদ্বেগই বাড়ায়। সবশেষ ফরিদ আহমদ, আপনার কাছ থেকে মন্তব্য নিতে চাই। তাপমাত্রার, যেহেতু আমরা জানি যে একটা আবহাওয়ার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আছি, শিখন ঘাটতি সেটিও করা যাবে না, এবং এই যে একটি আলোচনা হচ্ছে শিফটের ব্যাপার, অর্থাৎ মর্নিং শিফট, ডে শিফট থেকে মর্নিং শিফটে নিয়ে আসা, গ্রীষ্মকালীন সময় কীভাবে সেখানটায় হচ্ছে শিক্ষার্থীদের মানে শিক্ষা দেয়া যায়, অনলাইন কোনো এলাকায়, যে এলাকা ভিত্তিক, এই সব বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? এবং একই সাথে ইউনিফর্মের বিষয়টি নিয়েও, ধরেন এই প্রচন্ড গরমে শিক্ষার্থীদের একটু আরামদায়ক পোশাকের ক্ষেত্রেও। না, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে এই বিষয়গুলো যেহেতু সাম্প্রতিক সময়ে এসেছে, যেমন জলবায়ু অভিঘাত মোকাবেলার জন্য যে পরিবেশের যে বিষয়গুলো এসেছে, এগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে এসেছে, যে কারণে আমরা কিন্তু আগে ভাগে এগুলো নিয়ে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, এই যে আপনাকে আগে যেটা বলেছি যে ইমার্জেন্সি এডুকেশন ইন ইমার্জেন্সি, আমরা কিন্তু একটা প্ল্যান 2023 সনে করেছি। এখানে কিন্তু আমরা এই সব বিষয়গুলোকে আমরা এন্টারটেইন করেছি, এবং স্থানিকভাবে কোথাও যদি স্কুল বন্ধ করতে হয় অতি তাপমাত্রার কারণে, শৈত্য প্রবাহের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, টর্নেডোর কারণে, আমরা কিন্তু কিছু পাওয়ার আমরা স্থানীয়ভাবে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। পাশাপাশি আমরা যেটা করেছি যে আমাদের যে এডুকেশন, আমাদের যে লার্নিং টিচিং শিখানো পদ্ধতি, এখানে কিন্তু আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচটাকে আমরা এখন অনুমোদন করে দিয়েছি। অর্থাৎ কোথাও যদি আমার দেখা যায় যে আমার স্কুলটা বন্ধ না করে আমি যদি অনলাইন ভিত্তিক, আমরা ইতিমধ্যে কন্টেন্ট তৈরি করেছি, মাস্টার ট্রেনার তৈরি করেছি, সো দ্যাট অনলাইনের মাধ্যমে যেন আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি। আরেকটা জিনিস আপনি দেখেন যে আমাদের যে
প্রাইমারি স্কুলগুলো এখন যদি আমরা দেখেন সারা বাংলাদেশে আমার এই মুহূর্তে 81% সরকারি প্রাইমারি স্কুল নতুন ভবন হয়েছে। এই ভবন তৈরির ক্ষেত্রেও কিন্তু আমরা একটু প্ল্যান ওয়াইজ এখন আগের মতো যত্রতত্র আমরা স্কুল করছি না, স্কুলের মাঠ নষ্ট করছি না, আমরা প্ল্যান ওয়াইজ করছি যাতে আলো বাতাস থাকে। এবং ওই যে নাইম সাহেব যেটি বলেছেন, আপনি যদি অনেক গ্রামে গিয়ে দেখবেন অনেকের অভিভাবকের বাড়ি গড়েছে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে এই বিগত কয়েক সেখানকার বছরে আবহাওয়া অনেকটা স্বস্তিদায়ক। জি, আপনারা অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছেন যেটি আপনারা বলেছেন, আমরাও সেই পদক্ষেপের প্রতি ভরসা রাখতে চাই এবং যে কথা বারবারই উঠে আসে বিশেষজ্ঞদের মতে সেই বিষয়গুলো যদি নজর না দেয় আগামী বছর হয়তো আরো ভয়াবহ পরিস্থিতি নিয়ে কথা বলতে হতে পারে। অনেক ধন্যবাদ গভর্নর নঈম ওয়ারা, মোহাম্মদ জিয়াউল হক এবং ফরিদা আহমদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।